মনে হচ্ছে আপনার আর কোনো প্র্যাকটিস করার প্রয়োজন নেই স্যার। এখনো আপনার নিশানা একদম পাক্কা আছে। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। নকুলকে যেদিন আপনি গুলি করেছিলেন সেদিন থেকে আপনি এখনো আপসেট স্যার। কিন্তু স্যার আপনিই বলেন যে একজন সিআইডি অফিসারের নিজের ডিউটি নিয়েই ভাবা উচিত, ব্যাস। আর এমনিতেও নকুল তো একটা ক্রিমিনাল স্যার। হ্যাঁ অভিজিৎ, নকুল একজন ক্রিমিনাল হলেও আসলে ও তো আমার ছেলে। স্যার আমরা বুঝতে পারছি যে একজন বাবার মনে কি হচ্ছে, কিন্তু স্যার নকুল বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। তুমি কি করে জানলে যে নকুল বেঁচে আছে? ও আপনাকে চিঠি পাঠাচ্ছে, গুলি পাঠাচ্ছে, যেটা দিয়ে আপনি ওকে মেরেছিলেন। ও এইসব পাঠাচ্ছে, তার মানে তুমি হলো কিচ্ছু যে জানো না দয়া। যে চিঠিগুলো পেয়েছি সেগুলো নকুলের লেখা নয়, ওগুলো আসলে অন্য কেউ লিখছে। অন্য কেউ লিখছে? নকুল লেখেনি ওগুলো? না, কারণ নকুল হয়তো সত্যিই মারা গেছে। ও হয়তো চিরকালের মতন আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওর মৃত্যুর সুযোগ হয়তো অন্য কেউ নিচ্ছে। কিন্তু স্যার আপনাকে নকল চিঠি পাঠিয়ে অন্য কারো কি লাভ হতে পারে স্যার? কি জানি সে কি চাইছে। স্যার আমরা ওকে এটা করতে দেব না, আমরা ওকে ধরেই ছাড়বো স্যার। জুতো দেখে তো মনে হচ্ছে না এ মহিলা। কে তুমি? কে তুমি? স্যার আমার নাম বৈরাগ, কিন্তু আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন। মিথ্যে কথা বলবে না। আমরা তোমাকে লেটার বক্সে চিঠি ফেলতে দেখেছি। কিন্তু আমি কিচ্ছু করিনি স্যার, এটা তো আমি ওর কথায় করেছি। কার কথায়? হ্যাঁ আমি ওকে চিনি না, ও আমার ঘরে ঢুকে বসে আছে স্যার। আমি সত্যি বলছি স্যার, আমাকে ছেড়ে দিন। চলো। একে দেখো, একে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এই সে? একে কোথায় দেখেছো তুমি? স্যার এই লোকটা জোর করে আমার ঘরে ঢুকেছে, আমার সারা পরিবারকে বন্দি করে রেখেছে, আর এর কাছে একটা বন্দুকও আছে স্যার। আরে ওর তো গুলি লেগেছে, ঠিক করে চলতেও পারছে না, তাহলে বাড়িতে ঢুকলো কি করে? এ খুব ভয়ানক লোক স্যার। কিন্তু গুলি বার করলো কে? কোনো ডাক্তার এসেছিল কি? না না, আমার বাবাই বার করেছিল। বাবা ডাক্তার নাকি? হ্যাঁ স্যার, আমার বাবা একজন বড় সার্জন, ডাক্তার রতন। এ বলেছিল আমাদের সবাইকে গুলি করে দেবে যদি আমরা এর কথা না শুনি তো। তাহলে এ আবার কাউকে গুলি করেনি তো? না স্যার, খেতে জবরদস্তি আমাকে দিয়ে চিঠি লিখিয়েছে আর বলল বিউরোর মেল বক্সে ফেলে দিয়ে এসো। স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমার পরিবার বিপদে আছে স্যার। আমি যদি 1 ঘন্টার মধ্যে বাড়ি না ঢুকিও সবাইকে মেরে দেবে। স্যার প্লিজ আমাকে যেতে দিন। নকুল তার অপরাধের পথে অনেকটা এগিয়ে গেছে, সেখান থেকে তার ফিরে আসা প্রায় অসম্ভব। দা, এই লেটারটা পড়ো, দেখো নকুল কি লিখেছে এই 3rd লেটারে। বাবা আপনি যে 3টে গুলি আমাকে মেরেছিলেন তার মধ্যে 2টি তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি। এখন এই 3 নম্বর মানে শেষ গুলিটা আপনাকে পাঠাচ্ছি। আপনি জানলে ভীষণ দুঃখ পাবেন যে আমি বেঁচে গেছি।
ডাক্তার আমার 3টে গুলি বার করে দিয়েছে। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এখন আপনার সাহায্যের প্রয়োজন। আমি ইন্ডিয়া থেকে বাইরে যেতে চাই। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে ডাক্তার আর ওর পুরো পরিবারকে আমি প্রাণে মেরে দেবো। স্যার স্যার প্লিজ আমার বাবা মাকে বাঁচান। প্লিজ স্যার ওর কথা শুনে নিন, না হলে ও আমার মা বাবাকে মেরে ফেলবে। তুমি একদম ভয় পেও না, সেরকম কিছুই হবে না। দক্ষ, ওর গায়ে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দাও আর ওকে ফিরে যেতে দাও, কারণ ওর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া দরকার। তোমার ছেলে এখনো ফিরে আসেনি কেন? ও আবার ঠকালো না তো? হ্যাঁ, না না, ও এমন করতে পারে না। ও এসে যাবে। আমার মনে হয় না ও আসবে। তুমি যখন ব্যুরোতে লেটার দিতে গেছিলে তখন তুমি 25 মিনিটে ফেরত চলে এসেছিলে, তাহলে ও আসছে না কেন? হ্যাঁ, আমি বললাম না আপনাকে ও ঠিক এসে যাবে। যা যা বলেছো তুমি তাই তো করেছে ও। দয়া করেছো আমার ওপর? হ্যাঁ, দয়া করেছো আমার ওপর? তোমার জীবন বাঁচিয়েছে। 3টে গুলি না বার করলে তুমি এই বন্দুক ওঠাতে পারতে না। যদি ও 5 মিনিটের মধ্যে ফেরত না আসে তাহলে আমি তোমার বউকে গুলি করে দেবো। না না, ওকে ওকে কিছু করবেন না। যদি চান আমাকে গুলি মারুন। মনে হচ্ছে বৈরাগ এসে গেছে। শোনো, ভয় পেও না। তোমার বাড়ির ভেতরে যা কিছু হচ্ছে সেই সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো। তোমার গায়ে যে ক্যামেরাটা লাগানো হয়েছে সেটাই আমাদের সব কিছু দেখাবে। যাও, চিন্তা করো না। কেউ খুলছে না কেন দরজা? মা, মা, বাবা, কোথায় চলে গেল সবাই? মা, মা, বাবা, বাবা কোথায় গেলে? কোথায় চলে গেল সবাই? মাই গড, মনে হচ্ছে নকুল জেনে গেছে যে আমরা এসে গেছি। হয়তো মেরে দিয়েছে ওদের। লেটস গো। পুরো বাড়িটা ভালো করে সার্চ করো, দেখো নকুল কোথায়। তোমরা ওইদিকে যাও। মাই গড, বেঁচে আছে। স্যার নকুল পালিয়ে গেছে। হ্যাঁ জানি, ওই দেখো। এখনকার জন্য গুড বাই ড্যাড। সুধাকর, ফেডরিক, স্যার। এক্ষুনি ওনাদের দুজনকে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কি, কোথায়? জুহুতে? ওকে ঠিক আছে, আমরা আসছি। স্যার, হ্যাঁ, একটা মেয়ের খুন হয়েছে জুহুর একটা বাংলোতে। আমাদের এক্ষুনি যেতে হবে। ঠিক আছে। কিছুক্ষণের জন্য নকুলকে আমাদের ভুলতে হবে।
জানি না এরপর ও কি করবে। এসব হলো কিভাবে? হ্যাঁ, স্যার আমার বাবা মা লোনাভালা গেছেন। আমি বাড়িতে একা ছিলাম, এই জন্য আমি আমার সব বন্ধুদের এখানে ডেকে নিয়েছিলাম। স্যার আমরা বুঝতে পারিনি রাহুলের বাড়িতে এসে আমরা সবাই সমস্যায় পড়ে যাব। আমি জিজ্ঞেস করছি ওই মেয়েটি খুন হলো কিভাবে? কি হয়েছিল এখানে? স্যার 11টা অবধি সব কিছু ঠিকঠাক ছিল, তারপর আমাদের একঘেয়ে লাগছিল, তাই আমরা ভাবলাম কোনো গেম খেলা যাক। গেম? এত রাতে তোমরা কোন গেম খেলছিলে? স্যার হুডানিট। হুডানেট? সেটা আবার কিরকম গেম? স্যার, এই গেমে প্রত্যেকের নামে একটা চিরকুট রাখা হয়। একটা চিরকুটে মৃত ব্যক্তির নাম লেখা হয়, আর একটা চিরকুটে খুনির। আর স্যার যে ওই পুলিশের চিরকুট পায়, ও খুনিকে খোঁজে। আর স্যার তারপর আমরা সবাই আলাদা আলাদা লুকিয়ে গেছিলাম স্যার। এই নয়না কেন চেঁচাচ্ছে? ওর নাম ছিল নাকি মৃত ব্যক্তির? না, তাহলে ও কেন চেল্লাচ্ছিল? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, আর আর আপনাকে ফোন করেছিলাম স্যার। এই কাজটা তোমাদের মধ্যেই কেউ করেছে? না স্যার। তোমাদের মধ্যেই কেউ ওই মেয়েটাকে খুন করেছে? যখনই গেমটা শুরু হয়েছিল তখনই তোমাদের মধ্যে কেউ এই গেমের সুযোগ নিয়ে ওকে খুন করে দিয়েছে। স্যার, এই গেমটা খেলার জন্য সতীশই আমাদের বলেছিল। একটা কথা বলো, এরকম একটা ভয়ঙ্কর খেলার কথা তোমার মাথায় এলো কি করে? খেলার জন্য আর কোনো গেম খুঁজে পাওনি? স্যার ওরা সবাই বোর হচ্ছিল, তাই আমি এই গেমটা খেলতে বললাম। কিন্তু স্যার এরা এরা সবাই তৈরি ছিল গেমটা খেলার জন্য স্যার। কিন্তু নয়না এই গেম খেলার জন্য রাজি ছিল না, আর ওরই মৃত্যু হয়ে গেল। যখনই এই মেয়েটার খুন হয় তখন শুধু তোমরাই তো এখানে ছিলে, তাই না? হ্যাঁ স্যার। বাইরে থেকে আর কেউ আসেনি? না স্যার। মানেটা একদম পরিষ্কার যে খুনটা তোমাদের মধ্যেই কেউ করেছে। তাড়াতাড়ি বলো, কে খুন করেছে? বলো, কে খুন করেছে? স্যার আমরা বিশ্বাস করুন, আমরা কিছু করিনি স্যার। না হলে আমরা কেন ফোন করে আপনাদের ডাকবো স্যার? সেটাও জেনে যাব। আমি স্টিফার ডগস ডাকছি। ও শুকে চিনিয়ে দেবে যে তোমাদের মধ্যে নয়নাকে খুন কে করেছে। স্যার স্যার আমি কিছু দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়েছিলে? কি দেখতে পেয়েছিলে? স্যার আমি রান্নাঘরে লুকিয়েছিলাম, তখন হঠাৎই স্যার ওই লোকটা যে ঘড়িটা পড়েছিল ওটা অন্ধকারেও জ্বলতো। অন্ধকারেও জ্বলতো, তার মানে ঘড়িতে রেডিয়াম ছিল। হ্যাঁ স্যার। অদ্ভুত ব্যাপার, তুমি এত কিছু দেখলে, ওই লোকটা তোমার চোখের সামনে থেকে ছুরি নিয়ে গেল, তুমি চিৎকার কেন করলে না? এই লোকটার ব্যাপারে তোমার বন্ধুদের তুমি কেন বলনি? স্যার আমি ভেবেছিলাম ও আমাদের মধ্যেই কেউ, যে খেলায় খুনি হয়েছে আর অ্যাক্টিং করার জন্য ছুরি নিয়ে যাচ্ছে। তোমাদের কারোর ঘড়িতে রেডিয়াম লাগানো আছে? দেখি, যে যার ঘড়ি দেখাও। না স্যার, এদের মধ্যে কারোর ঘড়িতেই রেডিয়াম লাগানো নেই। খুনি খুবই চালাক, ওই ঘড়িটাও নিশ্চয়ই কোথাও ফেলে দিয়েছে। খুনি এদের মধ্যেই কেউ একজন, আর ঘড়িটাও এখানেই কোথাও আছে।
স্যার কি হয়েছে? এই দেখুন স্যার, একটা লাশ। আরো একটা লাশ? এটা আবার কি? আচ্ছা তোমরা ভালো করে দেখো, একে চিনতে পারছো? দেখো, ভালো করে দেখো। না 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 স্যার, আমরা তো একে কখনো দেখিনি স্যার। গল্পে তো একদম পুরো নতুন মোড় এসে গেল। আমাদের তো মনে হচ্ছিল খুনি এদের মধ্যে কেউ। কিন্তু স্যার, ব্যাপারটা তো অন্যরকম লাগছে। এখানে দুটো খুন হয়েছে, আর এদের মধ্যে তো কেউই একে চেনে না। এই লোকটা ঠিক কে? এখানে কেন এসেছিল আর কে মারলো একে? স্যার, আঘাতের তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে মারা গেল কি করে? হ্যাঁ, জামা কাপড়েও সামান্য রক্ত লেগে আছে। আঘাতটা হয়তো ভেতরে আছে। স্যার এই দেখুন, ছুরির ক্ষত। একেও ছুরি দিয়ে মারা হয়েছে স্যার। কিন্তু স্যার, এর কাপড়ে ছুরির কোনো চিহ্নই নেই স্যার। আর যেখানে ছুরি মারা হয়েছে সেখানে কাপড় ছেঁড়াও নেই স্যার। এই দেখুন। তার মানে হলো খুনি ওকে ছুরি দিয়ে মারার পর জামাটা পুড়িয়েছে। আর খুব তাড়াতাড়ি পরানো হয়েছিল, ওর মাপেরও নয়। এই দেখো প্যান্টটা দেখো, প্যান্টটা অনেকটাই বড়, আর জ্যাকেটটাও অনেক বড় মনে হচ্ছে। এই খুন কে করতে পারে? রাহুল, এইসব কি করে হলো? বাবা, আই এম রিয়েলি সরি। এসব আমারই ভুল। আমার বন্ধুদের এখানে ডাকা উচিত হয়নি আমার। এসিপি স্যার, আমি বিপিন। স্যার, আমি তো স্ত্রীকে নিয়ে 2-4 দিনের জন্য লোনাভোলা গিয়েছিলাম। হঠাৎ করে এসব কি হয়ে গেল স্যার? বিপিন বাবু, এই লোকটাকে একটু দেখুন। দেখুন একে আপনি চেনেন কিনা। দেখুন। না, আমি একে আগে কোনোদিন দেখিনি। হয়তো আপনার ওয়াইফ চিনতে পারে। আপনি প্লিজ একটু দেখুন। না, আমিও দেখিনি। যদি আপনাদের মধ্যে কেউ একে নাই চেনেন, তাহলে এই লোকটা আপনাদের বাড়িতে কি করছিল? স্যার, রাহুল, ওই যে মেয়েটি তোমার বন্ধু যার খুন হয়েছে, ওটা কোথায় হয়েছে? বাবা, তোমার ঘরে। আমার ঘরে? ও মাই গড! এই না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। কোথায় গেলে? কোথায় গেলে? আমার হীরের ব্যবসা, আমি কিছু হিরে এই ত্রিজুড়িতে রেখেছিলাম, সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমি তুমি নিজেকে বরবাদ নিজে হয়ে সামলাও গেলাম। একটু। একটা মেয়ে এখানে খুন হয়েছে যে তার বন্ধুদের সাথে ছিল, আর গাড়িতে এমন লোকের লাশ পাওয়া গেল যাকে এখানে কেউ চেনে না। আবার এখান থেকে হিরে উধাও, কেউ সিন্দুক ভেঙে নিয়ে গেছে। বুঝে উঠতে পারছি না চক্রান্তটা কি। এই তিনটে ব্যাপারে একটার সঙ্গে আরেকটার মিল নেই। হ্যালো। স্যার, আমি গীতা বলছি ফরেনসিক ল্যাব থেকে, ডক্টর অঞ্জলিকার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ বলো গীতা। স্যার, ডক্টর অঞ্জলিকা বলেছিলেন এখানে একটা ডেড বডি আসবে পোস্টমর্টমের জন্য, কিন্তু আমি তো এখানে প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত তো কোনো বডি আসেনি। কিন্তু অ্যাম্বুলেন্স তো এখান থেকে অনেক আগেই বেরিয়ে গেছে, এখনো পৌঁছায়নি কেন? ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি তোমাকে পরে ফোন করছি। ওকে স্যার। হ্যাঁ স্যার, অ্যাম্বুলেন্স এখনো ফরেনসিক ল্যাবে পৌঁছায়নি। কি? অ্যাম্বুলেন্স পৌঁছয়নি? তাহলে গেল কোথায়?
হলো দাদা? কি হয়েছে? সিআইডি সিআইডিকে ডাকুন। অদ্ভুত ব্যাপার, নয়নার লাশ ভেতরে, দুজন ওয়ার্ড বয়কে মেরে দেওয়া হয়েছে, কিন্তু ড্রাইভার উধাও। স্যার ড্রাইভারই এদের দুজনকে মারেনি তো? কিন্তু ড্রাইভার এরকম করবে কেন? কারণ ওই ড্রাইভার নকল ছিল। নকল ছিল? রাহুলের গাড়িতে যে লাশ আমরা পেয়েছিলাম, অ্যাম্বুলেন্সের আসল ড্রাইভার ওই ছিল। খুনি ওকে মেরে তার জামা কাপড় ওকে পরিয়ে দেয়। মানে যখন আমরা ওখানে ছিলাম রাহুলের বাড়িতে, তখন খুনি ওখানেই ছিল। আরও সুযোগের অপেক্ষায় ছিল। আর যখনই ও সুযোগ পেল, ও অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে খুন করে, আর তার জায়গায় অ্যাম্বুলেন্স নিয়ে ও পালিয়ে যায়। কিন্তু নয়নাকে কেন মারতে গেল? হতে পারে চোর সিন্দুক ভেঙে হিরে চুরি করছিল, আর তখন নয়না ওখানে এসে গেছিল, নিজেকে বাঁচানোর জন্য নয়নাকে খুন করে দেয়। ওই খুনির জামা কাপড় আছে আমাদের কাছে, তার থেকে হয়তো কিছু জানা যেতে পারে। এটা কি? ইলাস্টিক? এই লোকটা পকেটে ইলাস্টিক নিয়ে কেন ঘুরছিল? স্যার, বড় অদ্ভুত ইলাস্টিক। ইলাস্টিক ওই লোকটার পকেটে এলো কোত্থেকে? আমি ডক্টর বিনীতাকে ডেকে পাঠিয়েছি। উনি হয়তো এই জামা কাপড় দেখে লোকটার ব্যাপারে আমাদের কিছু বলতে পারবেন। ডক্টর বিনীতা? হ্যাঁ, উনি কে স্যার? ডক্টর বিনীতা একজন সাইকোলজিস্ট, প্রোফাইলার। গুড আফটারনুন এসিপি স্যার। গুড আফটারনুন ডক্টর বিনীতা, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ডক্টর, এটা খুনির জামা কাপড়। আচ্ছা, এই জামা কাপড়গুলো দেখে আপনি খুনির ব্যাপারে আমাদের কিছু বলতে পারবেন? নিশ্চয়ই। ডক্টর, আপনি কি শুধু জামা কাপড় দেখে ওই খুনির ব্যাপারে সবকিছু বলতে পারবেন? সবকিছু তো নয়, কিন্তু অনেক কিছুই বলতে পারি। এটা কি কোনো অ্যাস্ট্রোলজি নাকি? না না, এটা একটা সায়েন্স। স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো বড় অপরাধী নয়, ছোটখাটো চুরি ডাকাতি করে কোনো লোক। এর কাছে খুব বেশি টাকা থাকে না, কিন্তু এ বড়লোক হওয়ার স্বপ্ন সবসময় দেখে। আর যখনই এর কাছে কিছু টাকা আসে, এই সব টাকা ফ্যাশনেবল জিনিসের উপর খরচ করে। ডক্টর বিনীতা, আপনি এই কাপড়গুলো দেখে ওই খুনির ব্যাপারে এত কিছু বলে দিলেন? এই কাপড়গুলোকে ভালো করে দেখুন। এই শার্ট আর এই প্যান্ট পুরনো, আর এই জুতোটা দেখুন, পরে পরে খসে গেছে। কিন্তু এই জ্যাকেট একদম নতুন, আজকালের ফ্যাশনের, কোনো বড় কোম্পানির দামি জ্যাকেট এটা। স্যার, একজন ছোটখাটো কাজ করা লোক এত দামি জ্যাকেট কিনবে কোথা থেকে? আর ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? হয়তো ওকে কেউ টাকা দিয়েছে স্যার এই খুনটা করার জন্য। স্যার, এই লোকটা খুব কায়দা করে সিন্দুক ভেঙেছে। এই লোকটা সিন্দুক ভাঙার একজন এক্সপার্ট। কিন্তু স্যার, সিন্দুক ভাঙার তো অনেক অপরাধী আছে, আমরা লোকটাকে খুঁজে পাবো কি করে? এই কাপড় যেটা খুনি ড্রাইভারকে পরিয়েছিল, সেটা ড্রাইভারের হাইট থেকে 3 ইঞ্চি বড়। মৃত ব্যক্তির হাইট হলো 5 ফুট 6 ইঞ্চি, আর তার ওয়েট 58 কিলো। আর সেই জন্য এই খুনির হাইট 5 ফুট 9 ইঞ্চি বা 10 ইঞ্চি হওয়া উচিত। আর ওর হাইটের হিসাবে ওর ওজন 70 থেকে 75 কিলো হওয়া উচিত। দক্ষ, ওই ইলাস্টিকটা দেখাও তো। হ্যাঁ স্যার, যখন কেউ এরোপ্লেনে ভ্রমণ করে তো জিনিসপত্রে ট্যাগ লাগাতে হয় স্যার। এই ইলাস্টিক মনে হচ্ছে ওই ট্যাগের। হ্যাঁ, এই ইলাস্টিকটা তো একদম ওটার মতো। স্যার, এই ছোটখাটো চুরি ডাকাতি করা লোক ফ্লাইটে কি করে আসবে? হতে পারে
এসে এসেছিল? আমি তো আপনাদের আগেই বললাম, এর কাছে যখনই টাকা আসে এ মন খুলে খরচ করে। যদি এই ধরনের লোক প্লেনে ট্রাভেল করে তাহলে কারণ না কারণ তো নজর পড়বে ওর ওপর। দয়া, স্যার এয়ারপোর্টে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ কর। দিল্লি যাওয়ার জন্য ফ্লাইট নাম্বার 204 এর সব যাত্রীদের সিকিউরিটি চেকিং করতে অনুরোধ করা হচ্ছে। সমস্ত কাউন্টারে কি জিজ্ঞাসাবাদ করো। এটা জিজ্ঞেস করো যে কেউ কোনো অদ্ভুত কাউকে দেখেছে কিনা। চেন্নাই যাবার বিমান যাত্রীরা আপনারা 7 নম্বর গেটের দিকে এগিয়ে যান, আর কিছুক্ষণের মধ্যেই চেন্নাইয়ের বিমান ছাড়বে। এক্সকিউজ মি অফিসার, উই আর ফ্রম সিআইডি। সিআইডি, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আচ্ছা, গত 2 দিনের মধ্যে আপনাদের কাছে এমন কোনো প্যাসেঞ্জার এসেছে যার জন্য আপনাদের কোনো প্রবলেম হয়েছে, বা লোকটা দেখতে একটু অদ্ভুত রকমের? এখানে তো প্রত্যেক ফ্লাইটে এরকম 2-4 জন আসে যাদের দেখতে একটু আলাদা রকমের হয়। আমি বলতে চাইছি যে আপনাদের হয়তো দেখে মনে হয়েছে এমন কোনো লোক যে লোকটা কোনোদিন ফ্লাইটেই ওঠেনি। যাকে দেখেই মনে হয় যে এই লোকটা এয়ারপোর্টে কি করছে। স্যার, এটা বলতে পারা খুবই মুশকিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। দিল্লি যাওয়ার জন্য ফ্লাইট নাম্বার 204 এর সব যাত্রীদের সিকিউরিটি চেকিং করতে অনুরোধ করা হচ্ছে। স্যার, উনি একটা অদ্ভুত কথা বললেন। স্যার, কাল একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, এর আগে এয়ারপোর্টে কখনো হয়নি। কি হয়েছিল? স্যার, কাল অনেক লোকের পকেট মার হয়েছে। এয়ারপোর্টে পিক পকেট? এয়ারপোর্টে পকেট কাটা হয় এটা তো আগে কখনো শুনিনি। স্যার, 7 জনের পকেট মার হয়েছে, সেটাও 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার মধ্যে? আচ্ছা, আপনি কি আমাদের বলতে পারবেন যে এই 2 ঘন্টার মধ্যে কোন কোন ফ্লাইট এসেছিল? স্যার, দিল্লি থেকে একটা ফ্লাইট এসেছিল, তারপর 2 ঘন্টার মধ্যে আর একটা ফ্লাইটও আসেনি, আর তার মধ্যেই এইসব হয়ে গেছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ওই পকেট মারের সম্পর্ক ওই দিল্লির ফ্লাইটের সঙ্গে আছে। ওই ফ্লাইট থেকে আসা সমস্ত প্যাসেঞ্জারদের লিস্ট আমায় দিন। ইয়েস স্যার, আসুন প্লিজ। রাজেশ, রেশমি, অমল, মকরান্দ, অমল, আনন্দ, সচিন, রেণুকা, রূপেশ, টান্টেরা। 1 মিনিট। আচ্ছা, এই লিস্টটা আরেকবার পড়ো তো। হ্যাঁ স্যার। সচিন, রেণুকা, রূপেশ, টান্টেরা। ডান্টেরা। আচ্ছা, এই নামটা তো শুনেছি মনে হচ্ছে, কিন্তু কোথায়? ডান্টেরা। স্যার, এই টান্টেরা ওই কে নয় তো? হ্যাঁ, হতে পারে। স্যার, সেই কেকে যে আগে পকেট মারতো আর পরে বড় বড় অপরাধ করা শুরু করে। আর আজকাল ও সিন্দুক ভাঙার এক্সপার্ট হয়ে গেছে। সিন্দুক ভাঙা? হ্যাঁ। স্যার, ওই বিপিন বাবুর যে সিন্দুক ভাঙা হয়েছে সেটাই কে করেনি তো? হ্যাঁ, হতে পারে ওই করেছে স্যার। স্যার, দিল্লি যেতে যেতে এয়ারপোর্টে ওই লোকটা 4-5 জনের পকেট কেটে দিয়েছে স্যার। দক্ষ, তাড়াতাড়ি দিল্লি পুলিশকে ইনফর্ম করো এই টান্টেরার ব্যাপারে, আর ওনাদের রিকোয়েস্ট করো যে ওকে ধরার যেন চেষ্টা করে। আর দয়া স্যার, তুমি আর অভিজিৎ দিল্লি যাওয়ার জন্য রেডি হও। দেখা যাক ওই টান্টেরাই আবার সেই কেকে নয় তো। এমন লোকের ওপর তো আমরা সবসময় নজর রাখি স্যার। আচ্ছা ইন্সপেক্টর, এই টান্টেরা লোকটা কিরকম? এ খুব বড় অপরাধী নয় স্যার, এই ধরুন ছোটখাটো কাজ করার লোক। বেশি টাকা থাকে না ওর কাছে, কিন্তু যখনই ওর কাছে টাকা থাকে স্যার খুব খরচা করে। আজকাল কি করছে এই ট্যান্টেরা? কিছুদিন ধরে চুপচাপ বসে আছে, কোনো রিপোর্ট নেই এখন ওর। কে ভাই, 1 মিনিট। সিআইডি মুম্বাই। সিআইডি মুম্বাই? স্পার্কেল জুয়েলার্স মালিকের বাড়িতে একটা বড় রকম চুরি হয়েছে, কয়েক কোটি টাকার হিরে চুরি গেছে। স্যার, আমি ওই হিরের ব্যাপারে কিচ্ছু জানি না, আমি তো এই ব্যাপারে কিছু শুনিই নি। 2 দিন আগে তুমি মুম্বাইতে কি করছিলে? 2 দিন আগে হ্যাঁ স্যার, আমি মুম্বাইতে ঘুরতে গেছিলাম। আচ্ছা, কোথায় উঠেছিলে তুমি? হোটেল সিটিনে স্যার। হোটেল সিটিন? ওকে। আচ্ছা, তুমি মুম্বাইয়ে গিয়েছিলে কি করে? প্লেনে গিয়েছিলে না? হ্যাঁ স্যার। গুড। আর টিকিট কি করে কিনেছিলে তুমি? ক্যাশ দিয়ে। কোথা থেকে কিনেছিলে? দিল্লি এয়ারপোর্ট থেকে। দিল্লি এয়ারপোর্ট থেকে তুমি টিকিট কিনেছিলে না মুম্বাই থেকে তোমাকে কেউ পাঠিয়েছিল? হ্যাঁ, কি বলছেন স্যার? তাড়াতাড়ি বলো, ওই টিকিটটা কে তোমাকে পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, আমি ওই লোকটাকে চিনি না। আমাদের কাছে সময় নেই, আগেই বলেছি। মিথ্যে কথা একদম বলবে না। কেউ তোমাকে ওই টিকিটটা পাঠিয়েছিল? হ্যাঁ স্যার। কে সে? স্যার, আমি ওই লোকটাকে চিনি না, ও
আমাকে ফোন করেছিল, বললো কিছু কাজ আছে, তুমি মুম্বাই চলে এসো। কি কাজ ছিল? ওই স্পার্কেল জুয়েলার্স আছে না স্যার, ওখানে চুরি করার জন্য। আর ওই লোকটা কে ছিল তুই কিন্তু এখনো সেটা বললি না। স্যার, ওই লোকটা আমাকে নিজের ব্যাপারে কিচ্ছু বলেনি। আমি শুধু 5 মিনিটের জন্য দেখা করেছিলাম মুম্বাইয়ের ওই হোটেলে। তাহলে তুই লোকটাকে একদমই চিনিস না, হ্যাঁ? আর তাও তুই ওর জন্য কাজ করতে রাজি হয়ে গিয়েছিলি? আমাদের বিজনেসে এরকমই হয় স্যার। মেয়েটাকে খুন কে করেছিল? খুন? না স্যার, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে মুম্বাই চলো, ওই হোটেলটা দেখাও যেখানে তুমি উঠেছিলে আর ওই লোকটার সঙ্গে দেখা করেছিলে। ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার, এটাই, এখানেই। এই হোটেলেই স্যার। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে? এই লোকটা 2 দিন আগে আপনাদের হোটেলে ছিল। এর নাম হলো টান্টেরা। একে ভালো করে দেখুন, মনে পড়ছে আপনার? হ্যাঁ, তো এসেছিল স্যার। কে বুক করেছিল এর রুম? এক্ষুনি দেখে বলছি। স্যার, কেন মান্না নামের লোকের ফোন এসেছিল, উনি ঘর বুক করেছিলেন এনার জন্য। মান্না? তুমি ওই মান্নাকে চেনো? আগে না। আচ্ছা, ও কি শুধু এর জন্যই রুম বুক করেছিল নাকি অন্য কোনো রুম বুক করেছিল? না স্যার, একটাই ঘর বুক করেছিল। টাকা কিভাবে দিয়েছিল? ক্যাশ না ক্রেডিট কার্ডে? ক্যাশ দিয়েছিল স্যার, ক্যাশ। দয়া, আমার তো মনে হচ্ছে এই মান্না যে এর জন্য রুম বুক করেছিল আর যে ওর সঙ্গে হোটেলে দেখা করতে আসে সে একই লোক। হ্যাঁ, আর যদি এরা দুজন এক নাও হয় তাহলেও এদের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। টান্টেরা, ওই লোকটাকে শুধু তুমি দেখেছো। ও স্কেচ বানাতে আমাদের সাহায্য করো। আমি স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করো তাড়াতাড়ি। তুমি তোকে দেখেছো? ওই হিরে চুরি করার সময় তুমি এতগুলো লোককে মেরেছো, তুমি এমনিতেও ফাঁসিতে ঝুলবে। তুমি কি চাও? ওই লোকটা বেঁচে যাক যে তোমাকে দিয়ে এই কাজ করিয়েছে? না স্যার, এটা হতে পারে না। ওই লোকটারও ফাঁসা উচিত স্যার। স্যার, আমাকে আপনারা যা খুশি শাস্তি দিন, কিন্তু আমাকে ফাঁসি দেবেন না। আমার মরতে খুব ভয় লাগে স্যার। স্যার, ওর দাড়ি গোঁপ ছিল। এই দেখুন, এরকম। হ্যাঁ, কিন্তু দাড়ি একটু ঘন ছিল আর গোঁপ পাতলা। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম। চোখটা কেমন ছিল? চোখ? না না না, বড় ছিল। হ্যাঁ, আর ভুরু একটু মোটা আর লম্বা ছিল। না। হ্যাঁ। নাক? নাক ওর মোটা ছিল আর ও না। না, টিকলো ছিল, টিকলো। এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম। ঠোঁটটা কেমন ছিল? ঠোঁট পাতলা ছিল, পাতলা। না না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এত লম্বা মুখ ছিল না। মুখ গোল গোল ছিল একটু। এরকমই দেখতে ছিল স্যার। পুরোটা নয়, কিন্তু অনেকটা মিল আছে। এটা আবার নতুন কোন লোক? স্যার, এটা এমন একটা লোকের কাজ যে জানতো যে বিপিন বাবুর লকারে হিরে রাখা আছে কোটি টাকার। স্যার, এই লোকটা নিশ্চয়ই বিপিন বাবুর বাড়িতে যাতায়াত করতো। স্যার, এক তো বিপিন বাবুর ছেলে রাহুল আছে, আরো সব বন্ধুরা বাড়িতে যাওয়া আসা করে। দয়া, স্যার, রাহুল আর ওর বন্ধু বান্ধবদের আবার জিজ্ঞাসাবাদ করো। যে লোকটা কেকের জন্য হোটেলে রুম বুক করেছিল, হতে পারে সে ওদের বন্ধুদের মধ্যেই কেউ। স্যার, খুনির তো গোঁপ দাড়ি আছে। হ্যাঁ জানি অদিতি, তুমি নকল দাড়ি গোঁপ রেডি রাখো। এসিপি স্যার, হিরেটা তো খুঁজে পেলেন না, এদিকে দাড়ি আর গোঁফ নিয়ে পড়ে আছেন। কে দেখো এদের মধ্যে সেই লোকটা আছে কিনা যার সঙ্গে হোটেলে দেখা হয়েছিল। হ্যাঁ স্যার। ভালো করে দেখো। না স্যার, এদের মধ্যে তো কেউ নয়। দেখলেন দেখলেন, আমি বলেছিলাম তো এই বাচ্চারা কিচ্ছু করেনি। বিপিন বাবু, এখনো কাজ শেষ হয়নি, বুঝেছেন? স্যার, এদের প্রত্যেকের মুখে দাড়ি গোঁপ লাগাও।
এবার তো বাড়াবাড়ি হচ্ছে। এসিপির মাথা খারাপ হয়ে গেছে। চুপ, চুপচাপ দাঁড়িয়ে থাকো, বুঝলে? মাথার চেক আপও হবে পরে, আগে শুধু মুখ দেখতে হবে। স্যার হয়ে গেছে। কে কে? হ্যাঁ স্যার। এবার দেখো, ভালো করে দেখো। না স্যার, এর মধ্যে তো কেউ নয়। এবার দেখো কার মাথা খারাপ হয়েছে, সবচেয়ে আগে এসিপির। সত্যি আমার মাথায় কিছু ঢুকছে না, বুঝে উঠতে পারছি না কি হয়েছে। বোঝবার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। খুনি গাছের ফল নয়, যখন চাইলাম পেরে নিলাম। আর মাথা মোটারা এটাও বোঝে না যে ঠিক ডিটেকশন কাকে বলে। দয়া, স্যার, বিপিন বাবুকে দাড়ি গোপ লাগাও। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলবো, কান্না পাচ্ছে আপনাদের কাজকর্ম দেখে। হাতরে বেড়াচ্ছেন আপনারা ডিটেকশন করতে গিয়ে। আপনি যদি আপনার মুখটা বন্ধ করেন, তাহলে আপনার এই সুন্দর মুখে আমি দাড়ি গোপটা লাগিয়ে দিই। হ্যাঁ, স্যার স্যার স্যার, এই সেই লোক, এই সেই লোক। এসব কি উল্টোপাল্টা বলছিস তুই? তোর মাথার ট্রিটমেন্ট আমি করছি। আমার ব্যবসা খারাপ হয়ে গিয়েছিল। আমি একটা প্ল্যান তৈরি করেছিলাম, কে দিল্লি থেকে ডেকেছিলাম ঘরেতে চুরি করার জন্যে। আমরা ঘর ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু তোমার ছেলে সমস্ত গোলমাল করে দিয়েছে। ও বেচারি কিভাবে জানবে যে ওর বাবাই এই প্ল্যানটা করেছে? ও তার বন্ধুদের নিয়ে ওখানে ফিরে যায়, আর একটা নিরীহ মেয়ে খুন হয়ে যায়। তুমি ওই নিরীহ মেয়েটাকে মেরে দিলে কেন? হ্যাঁ, কি করতাম স্যার, আমি ধরা পড়ে যেতাম। আর রাহুল আমাকে পালানোর সুযোগ দেয়নি স্যার। সমস্ত দরজা জানলা বন্ধ করে আপনাদের ডেকে নিল। ওখান থেকে পালিয়ে বাঁচার জন্য তুমি 4-4টে লোককে মেরেছো। তোমার একটু দয়া হলো না? তোমার তো 4 বার ফাঁসি হওয়া উচিত। স্যার স্যার, চলুন বিপিন বাবু, এবার আপনিও ওর সঙ্গে জেলে যাবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.